আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। অনলাইনের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়টি হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়টি অর্থনীতি বিষয় যাদের আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল। তো এই অধ্যায়ে আজকে আমরা বিশেষভাবে আরও আলোচনা করব এইচএসসি 2021 সনের শিক্ষার্থী যারা, তাদের প্রথম অ্যাসাইনমেন্ট এই টপিকসের উপরে দেওয়া হয়েছে। তাদের যে প্রশ্ন দেয়া আছে উদ্দীপকের আলোকে আমরা সেটার বিস্তারিত ব্যাখ্যা করব। তো শুরুতেই আরেকটু কথা বলে নেওয়া যাক, যারা অ্যাসাইনমেন্ট করবে তারা অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে এবং তাদের যে কাভার পেজ আছে কাভার পেজের ম্যাক্সিমাম সবই ইনফরমেশন হলো ইংরেজিতে, শুধু বোর্ডের নামটা বাংলায় লেখা থাকবে। তারপর যাবতীয় ধারাবাহিকতা প্রশ্ন যেভাবে আছে সেই আলোকে উত্তর করতে হবে। তো এখন শুরু করা যাক। তো প্রথমেই এই অধ্যায়ে আমাদের উদ্দীপকের আলোকে যে বিষয়টা আছে আমরা উদ্দীপকের প্রশ্নটা সমাধান করব। তার আগে আমরা একটু বেসিক জেনে নিই। তো বেসিক হলো উপযোগ। উপযোগের ইংলিশ শব্দ হলো ইউটিলিটি। এখন উপযোগ কাকে বলে? তো সাধারণ অর্থে উপযোগ বলতে বোঝায় উপকারিতা, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে উপকারিতা। কিন্তু অর্থনীতিতে উপযোগটি আরেকটু বিশেষ অর্থ বহন করে, সেটাকে আমরা একটু দেখে নিই। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবা, সেটা দ্রব্য হতে পারে বা সেবা হতে পারে, সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব। তার মানে সহজভাবে উপযোগ হলো মানুষের অভাব মোচনের ক্ষমতা। তো যাই হোক, আমরা এই সংজ্ঞাটা দেখলাম। এখন একজন অধ্যাপকের আমরা সংজ্ঞাটা দেখি। অধ্যাপক মেয়ার্সের মতে তিনি কি বলছেন? উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তার মানে অধ্যাপক মেয়ার্স দিয়েছে কি সংখ্যা? উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তার মানে সহজ কথায় যেটা আমরা বললাম যে অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। তো এটা গেল তো আমাদের উপযোগের যে প্রাথমিক ধারণা। এখন এটা যদি একটু উদাহরণ বলি, তা আমরা যে খাবার খাই, ভাত, মাছ, মাংস, এগুলো কি আমাদের কি ক্ষুধা নিবারণ করে। তারপর আমরা যে বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করি, বিশেষ করে সোফা, চেয়ার, টেবিল, এগুলো আমাদের কি করে? এক একটা সেবা দান করে না? তো যদি সেবা দান করে সেগুলোই আমাদের কি করে? উপযোগ ক্রিয়েট করে। এখন এই উপযোগের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। যেমন আমরা বলতে পারি রূপগত শ্রেণী বিভাগ। তো রূপগত শ্রেণী বিভাগটা কীরকম? যেমন আমরা যে চেয়ার টেবিল ব্যবহার করছি কাঠের, এই কাঠটা প্রথমে কি ছিল? গাছ আকারে ছিল, তাই না? তো গাছ যখন আমরা কাটলাম সেটা কাঠে রূপান্তরিত করা হলো, মানে রূপ পরিবর্তন হয়েছে। তারপর কাঠ থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি হলো। তো এই জন্য বলা হচ্ছে এটাকে রূপগত উপযোগ। যেমন তুলা থেকে কাপড় তৈরি করা, অর্থাৎ তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়। তার মানে কি আছে? রূপের পরিবর্তন আছে, এক একটা নতুন জিনিস ক্রিয়েট করে উপযোগ সৃষ্টি করা হচ্ছে। তারপরে স্থানগত উপযোগ হইতে পারে, অর্থাৎ গ্রামের শাকসবজি যখন শহরে নিয়ে যায় তখন একটা উপযোগ ক্রিয়েট হয়। সেবাগত উপযোগ হতে পারে। সেবাগত কীরকম? যেমন একজন শিক্ষক, উকিল, ডাক্তার, তারা যে সেবাটা দেয়, একজন ব্যাংকার, তারা যে সেবাটা দেয়, এটা হলো সেবাগত উপযোগ। তো এইভাবে হলো এটা হলো সেবাগত উপযোগ। এখন এই উপযোগটা মেজার করার ওয়েটা কি? উপযোগটা মেজার দুইটা ওয়েতে করা হয়। একটা হলো সংখ্যাবাচক উপযোগ, যেটাকে আমরা বলি কার্ডিনাল ইউটিলিটি। সংখ্যাবাচক ইংলিশে বলা হয় কার্ডিনাল। আরেকটা হলো পর্যায়বাচক, এটাকে ইংলিশে বলে অর্ডিনাল। ওকে। তো এই উপযোগ মেজার করার জন্য এই দুইটা পদ্ধতি ফলো করা হয়। একটা সংখ্যাবাচক। তো সংখ্যাবাচক উপযোগটা অধ্যাপক মার্শাল এইটা ধারণাটা নিয়ে আসছে, এবং পর্যায়বাচক যেটা জে.আর. হিগস এবং অ্যালেন, তারা এই পর্যায়বাচক ধারণাটি নিয়ে আসে। এখন উপযোগ পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? ইউটিল শব্দ দ্বারা। অর্থাৎ উপযোগের এই পরিমাপটা করা হয়, পরিমাপ কিসের মাধ্যমে করা হয়? ইউটিল। এটা হলো একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে বা 1 মার্কের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায়। ইউটিল, ঠিক আছে? ইউটিল, এটার মাধ্যমে উপযোগ
পরিমাপ করে। তাহলে সংখ্যাবাচকটা কি? সংখ্যাবাচকটা হলো এরকম 1 2 3 4 5, ঠিক আছে? এইভাবে সংখ্যাবাচকের মাধ্যমে সংখ্যা দিয়ে উপযোগটা পরিমাপ করা হয়। আর পর্যায়বাচকটা কিরকম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে যে উপযোগটা মেজার করা হয় সেটা হলো পর্যায়বাচক। এবং এই সংখ্যাবাচকের চেয়ে পর্যায়বাচকটা উপযোগ পরিমাপের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। যেমন আমি যদি 1 গ্লাস শরবত পান করি, তাহলে এই শরবত পান করার ফলে আমি যে তৃপ্তিটা পেলাম, যে স্যাটিসফ্যাকশনটা পেলাম, সেটা আসলে এই সংখ্যা দিয়ে মেজার করা সম্ভব না। সেটা আমার মেজার করতে গেলে কি করতে হবে? পর্যায়বাচক দ্বারা। কারণ কি? এই উপযোগটা হলো একটা সাইকোলজিক্যাল ম্যাটার, অর্থাৎ একটি মনস্তান্ত্রিক ধারণা, যে আমি এটা খেয়ে একজন যে তৃষ্ণার্ত, তার 1 গ্লাস পানি বা 1 গ্লাস শরবত দিলে সে যে পরিমাণ তৃপ্তি পাবে, আর একজন যদি সে তৃষ্ণার্ত না হয় তার কাছে দিলে কিন্তু সে একই হারে তৃপ্তিটা পাবে না। তার মানে এখানে যে সংখ্যা দিয়ে মেজার করাচ্ছে এটা সাইকোলজিক্যাল ম্যাটার, এটা পর্যায়বাচক দিয়ে মেজার করাটা বেশি বাস্তবসম্মত। যে আমি এটা ফার্স্ট ক্লাস পেলাম, মানে এটা আমি একেবারে ফার্স্ট ক্লাস মাত্রার স্যাটিসফ্যাকশন পেলাম, কিন্তু আমি বলতে পারবো না এটা আমি 3 একক পেলাম বা 4 একক পেলাম। হ্যাঁ, যদিও এটার মাধ্যমে আমরা হলো এটার সমাধান দেখাবো, তারপরেও এখন এইটা বেশি ব্যবহৃত হচ্ছে। তো এটা আমাদের উপযোগের পরিমাপের ইয়েটা গেল। তো এখন আসি যে আমাদের উপযোগের সম্পর্কে আর কিছু প্রাথমিক ধারণা হলো প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ কাকে বলে? প্রাথমিক উপযোগ বা একে বলা হয় ইনিশিয়াল ইউটিলিটি। তার মানে আমি যদি একটি কমলা বা একটি আপেল আমি যদি কনজামশন করি, ভোগ করি, তো সেখান থেকে ধরা গেল আমি 25 ইউটিল বা 25 এককের মতো আমি সেখান থেকে কি পেলাম? স্যাটিসফ্যাকশন পেলাম, সন্তুষ্টি পেলাম। সেটাই হলো আমার প্রাথমিক উপযোগ। তার মানে শুরুর দিকে প্রথমটা ভোগ করে প্রথম ইউনিট, কোনো দ্রব্যের প্রথম ইউনিট ভোগ করার পরে যে উপযোগটা পাওয়া হয় সেটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। এখন আমরা পর্যায়ক্রমে শিখব কি, যে প্রান্তিক উপযোগ কি এবং মোট উপযোগ কি। তো এখন আমরা প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ সম্পর্কে ধারণা অর্জন করব। তো প্রান্তিক উপযোগ যাকে বলা হচ্ছে ইংলিশে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে? এই মার্জিনালের আরেকটি সিনোনিম হলো আমরা যদি বলি অ্যাডিশনাল। তো সহজ কথায় এই শব্দটা যদি আমরা মনে রাখি তাহলে মার্জিনাল ইউটিলিটি কি বা প্রান্তিক উপযোগ কি সেটা আমরা বলতে পারবো। তো প্রান্তিক উপযোগটা কি? তার মানে এটা হলো যে আমি বলছি অ্যাডিশনাল, তার মানে যখন কোনো দ্রব্য ভোগ করার পরে আরও 1 ইউনিট অ্যাডিশনাল দ্রব্য বা সেবা ভোগ করা হয়, সেখান থেকে যতটুকু আমি বাড়তি উপযোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ সেবা বা উপযোগটা বৃদ্ধি পায়, সেইটুকুকে বলা হয় প্রান্তিক উপযোগ। তো বিষয়টা একটু যদি ক্লিয়ার করি, যেমন আমি বলতেছি যে একজন ব্যক্তি যদি একটি আপেল ভোগ করে, কনজামশন করে, তাহলে সেখান থেকে সে 25 একক উপযোগ পেল। তো প্রথমটা থেকে ভোগ করে সে 25 একক পেল। এখন কথা হলো সে যদি পরবর্তী ইউনিট অ্যাট দ্য সেম টাইমের কথা বলা আছে, একই সময়ে যদি সে আরেকটা ইউনিট না ভোগ করে, তাহলে এইটাই তার প্রাথমিক উপযোগ, এইটাই আবার তার প্রান্তিক উপযোগ, আবার এটাই তার মোট উপযোগ হবে। কিন্তু এখানে প্রান্তিক উপযোগ বলতে আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি এই জন্য যে অ্যাডিশনাল ইউনিট। এখন সে পরেরটা ভোগ করলো, 2 নম্বর আপেল ভোগ করে সে সেখান থেকে 20 একক আমরা ইউটিল দিতে পারি। তো 20 একক ইউটিল সে পেল। তার মানে খেয়াল করো, এই যে প্রথম আপেল থেকে সে 25 পেল, এখন পরবর্তীতে ওই ব্যক্তি অ্যাট দ্য সেম টাইমে যখন তাকে 2 নম্বর আপেল দিল, সেখান থেকে সে 20 এককের পরিমাণ উপযোগ লাভ করলো। এই 20 এককটা হলো তার এই ক্ষেত্রে কি হবে? প্রান্তিক উপযোগ। আবার যদি বলি যে না, অ্যাট দ্য সেম টাইমে আরও একটি 3 নম্বর অর্থাৎ তৃতীয় নম্বর আপেলটি, আমরা এটা যদি বলি তৃতীয়টি আপেল ভোগ করে সেখান থেকে 15 একক ইউটিল পেল। তার মানে
যখন সে 2-এর পরে আবার 3-এ গেল তখন আবার প্রান্তিক উপযোগ ওই সময় ওই ক্ষেত্রে কি হয়ে গেল, এই 15 একক। তার প্রান্তিক উপযোগ কত দাঁড়ালো, 15 একক। ঠিক আছে, তার মানে সে যখন 2টা খেলো, পরে যদি আবার একটা অ্যাডিশনাল কনজাম্পশন করে ইউনিট, তখন সেখান থেকে যেটা পাই সেটাই তার হলো প্রান্তিক উপযোগ। অর্থাৎ সে 15 একক যে উপযোগটা পেলে এটাই তার প্রান্তিক। এখন তার মানে আমরা বুঝলাম যে এই যে 3টা আপেল সে কনজাম্পশন করলো, প্রত্যেকটা আপেল অ্যাট দ্য সেম টাইমে ফার্স্টে কী ছিল, প্রান্তিক ছিল। ঠিক আছে, কারণ প্রথমটা সে প্রান্তিক, সে প্রাথমিক এবং সে প্রথমে টোটাল। আবার যখন সে 2 নম্বরটা খেলো, যদি 3 নম্বর না খেত তাহলে সে টোটাল হতো কত, এই দুটো যোগফল। আবার যখন 3 নম্বরটা খেলো তখন তো 3টাই যোগ করতে হবে মোট। তার মানে টোটাল ইউটিলিটিটাও আমরা এখানে এই ক্ষেত্রে এভাবে বলতে পারি, মোট উপযোগ ইংলিশে বলা হয় কি, টোটাল ইউটিলিটি। এই টোটাল ইউটিলিটিটা কিভাবে আসবে, টোটাল ইউটিলিটির সূত্র হলো, আমরা যদি ধরি টি ইউ, এটা হলো MU1 প্লাস MU2 প্লাস এভাবে যেতে যেতে MUN। তার মানে এই যে মোট উপযোগ, টোটাল ইউটিলিটি যেটা আমরা বলতেছি, মোট উপযোগটা কিসের সমষ্টিতে হয়, যতগুলো ইউনিট প্রান্তিক উপযোগ আছে সেইগুলোর সমষ্টি যোগ করলেই মোট উপযোগ পাবো। তার মানে সংজ্ঞাটা হলো এরকম যে মোট উপযোগটা আসে কিসের সমষ্টিতে, যতগুলো ইউনিট প্রান্তিক উপযোগ থাকে তাদের সমষ্টিতে আমরা কি পেয়ে যাই, মোট উপযোগ পাই। তার মানে অ্যাট দ্য সেম টাইমে বা একই সময়ে একটি দ্রব্য তার যে এককগুলো আছে ক্রমাগতভাবে ভোগ করলে তার সমষ্টিকেই আমরা মোট উপযোগ বলতে পারি। সূত্র হলো এইটা। তাহলে আমরা এখান থেকে যদি এটা নিয়ে আসি, তাহলে প্রথম ইউনিট কত, 25, দ্বিতীয় ইউনিট 20, তৃতীয় ইউনিট 15, এগুলো যোগ করলেই তো আমরা পেয়ে যাব 5 5 10, 1 1 2, 2 4 6, 60। 60 একক হলো মোট উপযোগ। তার মানে এই যে 3টি আপেল, প্রথম 1 নম্বর, 2 নম্বরটি, 3 নম্বরটি, এই 3টা আপেল সে ভোগ করে মোট উপযোগ পেলে কত, 60 একক। আর প্রত্যেকটার আলাদা আলাদা কী ছিল, প্রান্তিক উপযোগ ছিল। তো আমরা এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা প্রাইমারি ধারণা পেলাম। এখন আসি আমরা উদ্দীপকের কোশ্চেনে, যে আমাদের যেটা দেয়া আছে সেটা বলা আছে, একজন ভোক্তা মোট 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে, এখানে একটা দ্রব্য দেখাইছে, সেই দ্রব্যটা একজন ভোক্তা 7টি একক কনজাম্পশন করবে। ঠিক আছে, 7টি ইউনিট পরিমাণ। তো ভোগের ক্ষেত্রে দেয়া আছে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12, 30, 40 ও 42 একক, এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6 ও 2 একক হয়। এখন এই প্রদত্ত তথ্য ব্যবহার করে যে সূচি আছে সূচিটা দিতে হবে, এবং সেই সূচির সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। এটাই হলো আমাদের মূল কোয়েশ্চেন। তো এখন এই জিনিসটা আমাদের কোন বিধি আসলে ফলো করতেছে, এই বিধিটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফলো করতেছে। তাহার মানে এখন আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি নিয়ে আলোচনা করব, এবং সেটির চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেখব এবং সেটার ব্যতিক্রম দেখব। তো আমরা উদ্দীপকের আলোকে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝলাম যে এটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তো এই বিধিটা কি, তো এই বিধিটার আমরা মূল যে বক্তব্য সেটা যদি আমরা একটু জানি, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি, খেয়াল করো, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশই হ্রাস পায়। অর্থাৎ সেই ক্ষেত্রে কী হয়, মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কী হয়, ক্রমশই করে। এটা কমার হারটা হলো গিয়ে ক্রমহ্রাসমান হারে, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখব এবং তথ্যর আলোকে সূচিতে ব্যাখ্যা করব। তো এখানে এটাই হলো আমাদের মূল বক্তব্য, যে কমে, এটা ধীরে ধীরে কমে। ঠিক আছে, ধীরে ধীরে কমে, আর মোট উপযোগও বাড়ে। ধীরে ধীরে বাড়ার পরে এক সময় আবার মোট উপযোগও কিন্তু একদম
ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, সের দিকে আমরা যাব না। আমাদের যতটুকু তথ্য দেওয়া আছে আমরা সেটার আলোকেই দেখব। তো এটাই হলো আমাদের মূল যে বক্তব্য। এখানে অন্যান্য অবস্থায় স্থির কেন বলা হলো, কারণ কিছু অনুমিত শর্ত যেটা আমরা এখানে লিখে রাখছি, সেখানে হলো একজন ভোক্তার আয়, পছন্দ, রুচি এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই বিধিটা তখন আর কার্যকর হবে না। এই জন্যই বলে নেওয়া হয়েছে অন্যান্য অবস্থা স্থির থেকে। তো এটার কিছু অনুমিত শর্ত আমরা এখানে লিখছি। ভোক্তার পছন্দ, রুচি ও আয় অপরিবর্তিত থাকবে। ভোক্তা যুক্তিশীল আচরণ করবে, অর্থাৎ কনজিউমারটা কীরকম হবে, রেশনাল হবে, ঠিক আছে। নির্দিষ্ট সময় বিবেচ্য, অর্থাৎ যে দ্রব্যটা ভোগ করবে সেটা একটা নির্দিষ্ট সময়েই ভোগ করবে, কারণ সকালে সেই দ্রব্যটা ভোগ করলো আবার বিকেলে করলো তাহলে কিন্তু হবে না, অর্থাৎ অ্যাট দ্য সেম টাইমের কথা বলা হয়েছে। দ্রব্যর বিভিন্ন একক সমজাতীয় হবে, অর্থাৎ প্রত্যেকটা দ্রব্যর একক, অর্থাৎ একটা কমলা পরবর্তী কমলা একই সাইজের হবে, একই গুণগত মানের হবে। এই সমজাতীয় অর্থ হলো তার গুণগত মান, কোয়ালিটি, সাইজ সব একই হবে। ভোগের একক পর্যাপ্ত হবে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট যাতে একটা পর্যাপ্ত হয়, যেমন 1 চামচ পানি দিলে কিন্তু হবে না, ঠিক আছে। উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যাবে। তো এই গেল আমাদের অনুমত শর্ত। তার মানে আমরা এই মূল বক্তব্য থেকে এটা কনক্লুশনে আসতে পারি, যখন অ্যাট দ্য সেম টাইমে কোনো একজন ভোক্তা একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করবে তখন সেই দ্রব্যের কি হবে, প্রান্তিক উপযোগটা ক্রমশই কমতে থাকবে। তো একটা উদাহরণ দেওয়া যাক। তো উদাহরণটা হলো এরকম, ধরো যে তোমার আইসক্রিমটা খুবই পছন্দ, তো তোমাকে যদি সেই আইসক্রিমটা প্রথমে দেয়া হয় তাহলে তুমি প্রথম ইউনিট আইসক্রিমটা খুবই তৃপ্তির সাথে সেটা তুমি খেয়ে ফেলবা। পরবর্তীতে যদি আবার আরেকটা আইসক্রিম দেওয়া হয় তাহলে সেটা কি করবা, আগে প্রথম ইউনিটটা যে হারে তৃপ্তি সহকারে তুমি কনজামশন করছো সেকেন্ড ইউনিটটা কিন্তু সেই হারে তৃপ্তিটা আসবে না, এটা কি হয়ে যাবে, কমে যাবে। আবার অ্যাট দ্য সেম টাইমে 2 নম্বর ইউনিট খাওয়ার পরে যদি আবার দেওয়া হয় তারপরে তুমি 3 নম্বর আইসক্রিম যখন কনজামশন করবা তখন কি হবে, তুমি আস্তে আস্তে আগে যেটা যতটুকু তুমি উপযোগ পেয়েছো 3 নম্বরটা খাতি তোমার আর একটু বোরিং ফিল হবে, মানে অত মজা পাবা না। অর্থাৎ প্রথমটা যে তৃপ্তি খেয়েছো দ্বিতীয় নম্বরটাতে আসছে তৃপ্তি কমে গেছে, তৃতীয় নম্বরটা দিলে আরও কমে যাবে। তো এইটাই হলো আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন উদ্দীপকের আলোকে যে সূচিটা দেওয়া আছে সেই সূচির আমরা প্রশ্নটার সমাধান করব এবং সেটার চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের আলোকে যে তথ্যগুলো দেওয়া আছে সেটার আলোকে আমরা একটা সূচি তৈরি করছি। তো সেই সূচির আমরা ব্যাখ্যা করব। তো সেখানে দেওয়া আছে একজন ভোক্তা একটি দ্রব্যের 7 একক ভোগ করে। আমরা দ্রব্যের একক 7 একক পর্যন্ত এখানে লিখছি, কারণ দ্রব্যটা কি সেটা বলা নাই, সেটা হতে পারতো শরবত, কমলা বা আপেল, যেটাই উল্লেখ করা থাকতো আমরা সেটা উল্লেখ করতাম, যেহেতু নাই সেটা আমরা উল্লেখ করি নাই, কিন্তু 7 একক সেই দ্রব্যের একক আমরা লিখছি। মোট উপযোগের তথ্য দেয়া আছে কিছুটা এবং প্রান্তিক উপযোগ দেয়া আছে। তো মোট উপযোগের ক্ষেত্রে উদ্দীপকের আলোকে দেয়া আছে প্রথম একক, তৃতীয় একক, পঞ্চম একক এবং সপ্তম একক, এই 4টা মান দেওয়া আছে, আর এই 3টা মান কিন্তু দেওয়া নাই। এবং প্রান্তিক উপযোগের ক্ষেত্রেও কি দেয়া আছে, দ্বিতীয় এককের মান দেয়া আছে, চতুর্থ এককের মান দেয়া আছে এবং ষষ্ঠ এককের মান দেয়া আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা দেয়া নাই সেটা হলো প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম। এই যেগুলো দেয়া নাই এগুলো কিন্তু আমাদের বের করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা না বুঝলে বেশিরভাগ শিক্ষার্থী এই জায়গায় কিন্তু ভুল করে এবং এই ভুলের ফলেই কিন্তু নম্বরটা তার এই প্রশ্নে 0 চলে আসে। কারণ সৃজনশীল কোয়েশ্চেন হয়তো জ্ঞানমূলক অনুধাবন পারলেও পরের 2টা কিন্তু এটা রিলেটেড থাকে, ঠিক আছে। তো এটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো এখন আমরা দেখি যে এখানে কিভাবে কত হয়, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা দেয়া আছে, প্রথম এককে কত আছে, সেই দ্রব্যটা কনজামশন করে সে 12 একক উপযোগ পেল, ঠিক আছে, 12 একক। এখন সেটার প্রান্তিক উপযোগ কত হবে, তা আমরা প্রথম দিকে আলোচনায় বলছি যে কোনো একজন ভোক্তা যখন একটি দ্রব্য সে প্রথমে ভোগ করে সেটাই তার ইনিশিয়াল ইউটিলিটি মানে প্রাথমিক উপযোগ, সেটাই তার মোট উপযোগ এবং সেটাই তার প্রান্তিক উপযোগ। তার মানে ফার্স্ট ইউনিটটা সেম থাকবে। তাইলে আমরা এখানে কি লিখতে পারি, এই 12 পরিমাণটাই হলো তার যেহেতু মোট উপযোগ, এটাই তার প্রান্তিক উপযোগ, কারণ সে ওই 1 ইউনিটই ভোগ করে।
যদি আর না করে তাহলে ওইটাই তার মোট, ওইটাই তার প্রান্তিক। এখন বলা হচ্ছে আবার সেকেন্ড ইউনিট ভোগ করবে, তাহলে সেকেন্ড ইউনিটের মোটটা কত হবে। তো এটা বের করতে গেলে যেহেতু আমার প্রান্তিক দেয়া আছে তাহলে আমি মোটটা বের করতে পারি। তো সহজেই এই দুটো যদি আমি যোগ করে দিই, এই দুইটা যোগ করে দিই, এই মান আর এইটা, তাহলে আমি কি পেয়ে যাব, আমি পাবো মোট উপযোগ। তার মানে 12 আর 10 22, তাহলে এই যে 22 এটা হলো আমার মোট উপযোগ। তো এই ঘরের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমার দরকার এই জায়গা, এখন এই আমি মোট পেলাম এবং তারপরের মোটটা আবার দেওয়া আছে তৃতীয় নম্বর এককে আমার 30, এটা আমার একক মোট দেওয়া আছে, কিন্তু এখানে প্রান্তিক নাই। তাহলে প্রান্তিক আবার বের করতে হয় কীভাবে, খেয়াল করো, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে মাইনাস করতে হয়। এই বড়টা মাইনাস আগেরটা, মানে এইটা মাইনাস আগেরটা করলে কত থাকে, 30 থেকে 22 বাদ দিলে 8, তাহলে আমি প্রান্তিক পেয়ে গেলাম। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ একটা পেলে আমি আরেকটা বের করতে পারছি। যেমন এখানে এটা আমি অটোমেটিক বের করে নিলাম, আর এইটা আর এটা যোগ করে মোট পেলাম। আবার মোট যেহেতু পরে একটা দেওয়াই আছে, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে আমার প্রান্তিক পাবো, যেহেতু প্রান্তিক দেওয়া নাই। এখন আসি, এখানে প্রান্তিক দেওয়া আছে পরের ইউনিট চতুর্থ, কিন্তু মোট দেওয়া নেই। এই ক্ষেত্রে যেটা হয়, এদিকে এদিকে তুমি যোগ করে দাও, যোগ করে নিলেই কিন্তু হয়ে যায় 30 আর 6 36, এই 36 হলো মোট। এখন কেন আমি 30 আর 6 এদিকে যোগ করলাম, কারণ 36 হলে এবারটা তুমি এই আগের সূত্রটা ব্যবহার করো তো, যে প্রান্তিক উপযোগ আমরা পাই কি, এইটা আর তার আগের ইউনিটের থেকে বিয়োগফল, অর্থাৎ শেষ ইউনিট থেকে তার পূর্ববর্তী ইউনিটের বিয়োগফলই হলো প্রান্তিক উপযোগ। তাহলে এই ক্ষেত্রে চতুর্থ ইউনিটের আমার যে প্রান্তিক উপযোগ যে 6, এটা তো দেওয়া আছে তাই না, মোট ছিল না, কিন্তু আমি 36 বসাইছি। তো 36 আমার হয়েছে কিনা কিভাবে বুঝবো, যে চতুর্থ এককের যে মোট উপযোগ তার থেকে যদি আগের ইউনিট তৃতীয় একক বিয়োগ করি, তাহলে আমার এই রেজাল্টটা ঠিক আছে কিনা দেখা যাক। তাহলে 36 থেকে 30 বাদ দিলে 6, তার মানে আমার ঠিক আছে। তাহলে এটা 36 পেলাম। এখন পরে 40, এখন এই 40 এই জায়গা কি নাই, প্রান্তিক নাই, তাহলে প্রান্তিক কি হবে, পঞ্চম একক থেকে চতুর্থ একক বিয়োগফল, এখানেও বিয়োগ যদি করি তাহলে আমরা পেয়ে যাব কত, দেখো 40 থেকে 36 বিয়োগ করলে 4, তাহলে প্রান্তিক আমি পেয়ে গেলাম কত, 4 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো এই 4 আমার প্রান্তিক হয়ে গেল। এখন আমার এই জায়গাটা কি লাগবে, মোট উপযোগ লাগবে। তো মোট উপযোগ আমরা বলছি কি, যে এই কোনাকুনি এদিকে যোগ করলে এটা বেরিয়ে যায়, তাহলে 40 আর 2 42। এখন এই 42 যখন আমি লিখব, তখন আসলে আমি আবার ওই সূত্রটাই আমি ট্রাই করব, যে আমার প্রান্তিক উপযোগ হতে হলে আমি যে ইউনিটের প্রান্তিক উপযোগ মেজার করব সেইটা এবং তার পূর্বেরটা বিয়োগ করে দেখব যে আমার প্রান্তিক মেলে কিনা। যদি মেলে তাহলে ঠিক আছে। এখন এই যে 2 এখানে আছে, তাহলে ষষ্ঠ এককে যে 2 এটা হলো, এটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে, এই 42 তো আমি বসালাম, এই 42 মাইনাস 40, ষষ্ঠ একক মাইনাস পঞ্চম এককের মোট উপযোগ দিলে এই যে 2 হলো, তার মানে ঠিক আছে। এখন আসি লাস্ট প্রান্তিক উপযোগ কত, তো প্রান্তিক উপযোগ মানে সপ্তম এককের প্রান্তিক উপযোগ কত, মার্জিনাল ইউটিলিটি, তার মানে 42 মাইনাস 42 কত থাকে, 0, তাহলে এটা হবে কত, 0। বিষয়টা ক্লিয়ার? তো সহজ কথায় একটা সূত্র মনে রাখবো, আমি জাস্ট আমার যে ইউনিটের আমি প্রান্তিক উপযোগ বের করব, সেটা বের করতে গেলে আমার কি করতে হবে, যে পরবর্তী ইউনিট মাইনাস তার আগের ইউনিট দিলে আমি প্রান্তিক উপযোগ পেয়ে যাব। এখন এই যে আমাদের মোট উপযোগ দেখো 42 হয়েছে 42, এই 42 আমাদের সূত্রে আমরা বলছিলাম কি, যে মোট উপযোগ হয় কিসের সমষ্টিতে, টোটাল ইউটিলিটি ইজ ইকাল টু মার্জিনাল ইউটিলিটি 1 মার্জিনাল ইউটিলিটি 2, এইভাবে যেতে যেতে যতগুলো মার্জিনাল ইউটিলিটি আছে সবগুলো যোগ করলে আবার মোট উপযোগ আসবে। তাহলে মোট উপযোগ এখানে এই যে যোগ হতে হতে বাড়তে বাড়তে কি হয়েছে, মোট উপযোগ 12 ছিল 22 হয়েছে 30, এইভাবে বাড়তে বাড়তে 42 হলো। আর তাইলে এটা কিসের, এই যে প্রান্তিক উপযোগ যতগুলো আমরা পাইছি সবগুলো যোগ করে যদি আমার 42 হয় তাহলে ঠিক আছে। এখন আমরা যোগ করি তো, 4 আর 2 6, 6 6 12, 12 8 20, 20 আর 10 30, 30 আর 12 42, তাহলে 42 হয়ে গেল। তাহলে আমাদের এখানে চার্ট যেটা আমরা করলাম সেটা আমাদের এখানে 100% ঠিক আছে। তো যদি এখানে ঠিক থাকে তাহলে আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা জাস্ট এটা দিয়ে চিত্রের মাধ্যমে দেখাবো।
তো প্রথমেই এখানে আমাদের যেহেতু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, আমরা দুইটা চিত্র এখানে অঙ্কন করতে পারি, একটার মধ্যেই দুটো আঁকতে পারি অথবা আলাদা আলাদাভাবে অঙ্কন করতে পারি। তো আমরা আলাদা আলাদাভাবে অঙ্কন করি, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা প্রথমে মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি আঁকবো। তো আমরা এখানে যেটা করছি, আমরা একটা চিত্র এখানে লিখছি, ভূমি অক্ষে আমরা দেখাবো ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা মোট উপযোগ। তার মানে আমরা এখন চিত্র আঁকবো শুধুমাত্র এই তথ্যটার ভিত্তিতে, এই কলাম। এখন আমরা এটা বাদ দিলাম, শুধুমাত্র মোট উপযোগের চিত্রটা অঙ্কন করব। তাহলে এখানে কত ইউনিট দ্রব্যের একক ভোগ করছে? 7 একক। তাইলে আমি এখানে 7 একক যাব। তো তোমরা স্কেল নিয়ে খুব সুন্দর করে 7 একক ধরে নিতে পারবা, বা একটা আইডিয়া করে নিতে পারো, যেমন 1 একক, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। আমি 7 একক এখানে দিয়ে দিলাম। এখন আমি যখন লম্ব অক্ষে মোট উপযোগ ধরেছি, আমার সর্বোচ্চ কত আমি সেটা দেখে নেব, তাহলে আমার এখানে ধরে নিতে সুবিধা হবে। 42 যদি হয় তাহলে আমি 10 10 করে ধরে নিতে পারি, ঠিক আছে? 10 10 করে যদি ধরি তাহলেও হবে। আবার আমরা চাইলে কি করতে পারি, 5 5 করেও ধরতে পারি, ঠিক আছে? যেটাই আমরা ধরি না কেন সেটা কোনো ব্যাপার না। তাহলে আমরা এখানে 10 করে যদি ধরি তাহলে আমার 10 20 30 40, হ্যাঁ 10 করেও আমরা একটা ধরে নিতে পারি। তো এতটুক করে আমরা 10 ধরলাম, 10 20 30 40। যেহেতু 42 আছে আমরা 50 পর্যন্ত নিই। ওকে, চিত্রটা একটু ছোট হয়ে গেল, আর একটু উপরে ধরলে আরও সুন্দর হতো। তাই নিয়ে এখন খেয়াল করো, প্রথম একক যখন সে ভোগ করছে তখন তার মোট ইউটিলিটি হলো 12। তার মানে এই যে 10-এর একটু উপরে, হ্যাঁ স্কেল দিয়ে এটা উপরে আসবে। তাহলে এখান থেকে আমরা এখানে নিয়ে একটা পয়েন্ট পাবো, ঠিক আছে? তোমরা একটু স্কেল দিয়ে ধরবা সুন্দর করে, তাহলে সঠিক পয়েন্টটা পাবা। এককে আমি 12 পেলাম। দ্বিতীয় এককে আমার মোট উপযোগ কত? 22। তাহলে এখান থেকে স্কেল দিয়ে আমরা এইভাবে ধরে নেব, সুন্দর করে এভাবে আসবে। এখন 20-এর উপরে 22 হবে এক জায়গায়, আমরা একটা এখানে পয়েন্ট নিলাম এই জায়গাটা। এবার তৃতীয় একক যখন, তখন আমার 30। তাহলে তৃতীয় একক যেখানে যে আমি এখানে করছি সেখান থেকে সোজা চলে যাব, এবং 30 যেখানে আছে স্কেল দিয়ে এখান থেকে যেখানে ছেদ বিন্দু হবে অর্থাৎ দুটোর মিলনস্থল, সেই পয়েন্টগুলো আমরা নেব। তৃতীয় এককে 30 পেলাম। চতুর্থ এককে কত? 36। তাহলে এই দেখো মাঝে 35 ধরলাম, হ্যাঁ এটা 35, তাহলে এখানে 36। তাহলে এখান থেকে 36 থেকে স্কেল দিয়ে এভাবে দাগ চলে আসবে, আবার এখান থেকে 4 দিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যেখানে এরা ছেদ বিন্দু করবে আমরা সেই ছেদ বিন্দুটা পয়েন্ট করব। তারপর পঞ্চম একক 40। তাহলে পঞ্চম একক এই জায়গা দেবো 40, তাই না? তাহলে পঞ্চম একক 40, এই যে 40 আমাদের এটার দাগ, এখান থেকে স্কেল নিয়ে এভাবে নিয়ে আমরা যে বিন্দু পাবো সেটা আমাদের 40। এবং ষষ্ঠ এককে 42। ষষ্ঠ এককে চলে আসলাম, তাহলে 40-এর একটু উপরে 42 হবে, হ্যাঁ। তো স্কেল দিয়ে একটু ধরতে হবে, তাহলে সুন্দর করে আসবে। যাই হোক আমরা এইভাবে টেনে দিলাম 42, ঠিক আছে? এখন সপ্তম এককেও খেয়াল করে, এই জায়গাটা আবার অনেকে ভুল করে, সপ্তম এককেও 42। তার মানে সপ্তম একক যখন সে কনজাম্পশন করবে তার মোট ইউটিলিটি একই থাকবে, ঠিক আছে? সপ্তম এককে এখান থেকে যে এই জায়গায় আসবে, তাহলে এখান থেকে এইটুকু। ওকে, এখন এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলোর আমরা নাম দিতে পারি ABCD। তো তার আগে আমরা এই বিন্দুগুলো আগে যোগ করে দিই, হ্যাঁ। তো বিন্দুগুলো যোগ করলে এখান থেকে আমরা যদি যে বিন্দু দিয়ে যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে এখান থেকে দেখো এটা এই বিন্দু হয়ে গেছে, ঠিক আছে? এই বিন্দু হয়ে সাধারণত নিচেই নেমে যায় এরকম। এই জন্য আমরা বলি টোটাল ইউটিলিটি এক সময় কমতে থাকে। তো তাহলে ABCDEFG, হ্যাঁ আমরা এই বিন্দু দিলাম। প্রত্যেকটা যে সংযোগ স্থলে অর্থাৎ দ্রব্যের এককে যেখানে ভোগ করছে এবং মোট উপযোগ, সেই বিন্দুগুলো আমরা এটা নাম দিয়েছি, এবং এইগুলো যোগ করে আমরা যে রেখা পাইছি এটাই হলো আমাদের মোট উপযোগ রেখা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা আমরা এই যে মোট উপযোগ দেখাইয়ে দিলাম, বিষয়টা ক্লিয়ার? এখন একইভাবে এই যে আমরা যেভাবে মোট উপযোগটা দেখালাম, এখন আমরা এই টেবিল থেকে যে আমাদের প্রান্তিক উপযোগ দেওয়া আছে 4টা, সেখান থেকে আমরা প্রান্তিক উপযোগের চিত্র অঙ্কন করব। তো এখন আমরা যে তথ্যসূচির আলোকে এখন আমরা প্রান্তিক উপযোগ বিধির যে রেখাটা, সেই রেখাটা অঙ্কন করব। তো এখন আমরা যেহেতু অঙ্কন করব
মার্জিনাল ইউটিলিটি কার্ভটা, তো এটা কিসের তথ্যের ভিত্তিতে? আমাদের এই কলাম, শুধুমাত্র এই কলামের ভিত্তিতে আমরা যে তথ্য পাবো সেই তথ্য নিয়ে যে রেখা অঙ্কন করবো সেখান থেকে আমরা প্রান্তিক উপযোগ রেখাটা পাবো। তো আমাদের এখানে দ্রব্যর একক অলরেডি আমরা বলছি 7 একক ভোগ করবে, তো আমরা এখানে নিচেই 1 থেকে 7 পর্যন্ত ভোগের পরিমাণ লিখছি এবং উপরে আমরা প্রান্তিক উপযোগ দেখাবো। তো আমরা চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে সর্বোচ্চ মান কত। তো দেখো এখন 0 থেকে এখানে কত, সর্বোচ্চ হলো 12 পর্যন্ত। তো আমরা এখানে প্রত্যেকটা 2 ঘর করে নিয়ে যাই, 2, 4, 6, 8, 10, 12। তো এখানে অবশ্য বাংলায় লেখা হয়েছে, এখানে ইংলিশে, সমস্যা নাই। তো এখন যেটা আমরা করব, খেয়াল করো যে প্রথম একক ভোগ করে সে কতটুকু আসলে প্রান্তিক উপযোগ পেয়েছে, 12। তাহলে প্রথম একক এই জায়গা এবং 12 যেখানে আছে সেখান থেকে আমরা স্কেল নিয়ে চলে যাব। স্কেল দিয়ে করলে খুব সুন্দর হবে, সোজা এখান থেকে এসে স্কেল ধরে আমাদের যে বিন্দুটা ছেদ করবে সেই পয়েন্টটা আমরা নিব। তাহলে প্রথম একক হয়ে গেল। দ্বিতীয় একক থেকে আমরা প্রান্তিক উপযোগ কত পেয়েছি, 10 একক। তাহলে 10 একক আমরা দ্বিতীয় একক থেকে এভাবে নিয়ে যাব এবং 10 একক থেকে আমরা টেনে যে বিন্দুটা ছেদ বিন্দু পাবো সেটা আমরা এখানে নিব। তারপর তৃতীয় এককে আমাদের কত আছে, তৃতীয় একক থেকে আমরা পাইছি 8। তাহলে তৃতীয় একক থেকে আমাদের এখান থেকে নিয়ে এই 8 পাইছি, 8 বিন্দু নিলাম। এবং চতুর্থ একক থেকে পাইছি 6। যখন চতুর্থ একক কনজাম্পশন করছে সেখানে কতটুকু পেয়েছে, স্কেল না দিলে একটু সোজা হবে, 6। তাহলে 6 এখান থেকে টেনে নিয়ে আমরা পেলাম কত, এই জায়গাটা, তে বিন্দুটা নিলাম। তারপরে আমাদের পঞ্চম এককে পাইছি আমরা কত, 4। তাহলে পঞ্চম একক ভোগ করতে গেলে আমার 4 একক হয়েছে, সেই 4 একক পর্যন্ত আমাদের নিয়ে আসে। এটা হলো আমাদের পঞ্চম একক। ষষ্ঠ এককে কত, 2। তাহলে ষষ্ঠ একক এখানে 2টা থেকে আমরা এদিক থেকে নিয়ে যাই। তাহলে এখান থেকে আমরা স্কেল ধরে এভাবে নিয়ে যাব যে আমাদের যেখানে ষষ্ঠ একক মার্চ করবে সেই বিন্দুটা নেব। এখন খেয়াল করো সপ্তম একক, সপ্তম এককে কত, 0, প্রান্তিক উপযোগ 0। তাহলে যখন সপ্তম একক ভোগ করছে তখন প্রান্তিক উপযোগ এই যে এই লাইনটাই তো 0 লাইন, তার মানে এখানে। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তো এখানে স্কেল দিয়ে টেনে যোগ করতে পারি আমরা, তো আমরা এইভাবেই চেষ্টা করি। আমাদের এই পয়েন্টটা একটু এইভাবে নিয়ে নিই, ওকে। তাহলে এই যে নিয়ে এইটা আমরা এদিক দিয়ে একটু বড় করে দিই, এটা হলো MU রেখা, মার্জিনাল ইউটিলিটি রেখা। তো এই যে যে বিন্দুগুলো আমরা নাম দিতে পারি A, B, C, ঠিক আছে, D, E, F, G, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে অ্যানালাইসিস করলাম যে সে প্রথম একক ভোগ করে 12 একক প্রান্তিক উপযোগ হয়, দ্বিতীয় একক অর্থাৎ সে ওই দ্রব্যটা যখন 2 নম্বর ভোগ করে তখন কি হয়ে যায়, 10 একক পায়। তার মানে অ্যাট দ্য সেম টাইমে আমরা যে অনুমিত শর্তগুলো লিখে নিছি সেগুলোর ভিত্তিতে। আবার বলছে যখন তৃতীয় একক সে ভোগ করছে তার প্রান্তিক উপযোগ কী হয়ে যাচ্ছে, আরও কমে যাচ্ছে, 8। আবার চতুর্থ একক আরও কমে যাচ্ছে, হ্যাঁ, যেটা আমরা ডি বিন্দু দ্বারা দেখাইছি, পরবর্তীটা ই দেখাইছি। এবং এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পেলাম সেটাই হলো আমাদের প্রান্তিক উপযোগ রেখা বা MU কার্ভ, ঠিক আছে। তো এই যে আমরা যে তথ্যের আলোকে কি করেছি, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাট দ্য সেম টাইমে একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে সেটার কি হয়, প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। এই জন্য এই যে চিত্রটা এটা চাহিদা রেখার মতো, এটা কি হয়েছে, নিম্নগামী হয়, ঠিক আছে। অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির আকৃতি কীরকম, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং চাহিদা রেখার আকৃতি। তো এখন আমরা এই বিধিটির কিছু ব্যতিক্রম দেখব। তো আমরা এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা যেগুলো আছে তার কিছু আমরা আলোচনা করব। তো এখানে দেখো প্রথমে আমরা লিখছি একটা ব্যতিক্রম, সেটা হলো দ্রব্যের একক। অর্থাৎ দ্রব্যের একক যদি পর্যাপ্ত না হয় তাহলে এই বিধিটা কার্যকর হবে না। কারণ একজন যে তৃষ্ণার্ত ব্যক্তি তার যদি চামচের পানি দেওয়া হয়, ছোট 1 চামচ, তখন কি হবে, তার তৃষ্ণার্ত আরও বাড়বে, ঠিক আছে। অর্থাৎ তার পিপাসা না কমে বরং বাড়বে। সেই ক্ষেত্রে
এই বিধিটা কার্যকর হবে না। পরবর্তী যেটা সময়, এখানে সময়টাও কিন্তু উল্লেখযোগ্য, কারণ একজনের যে দ্রব্যটা ভোগ করে সে দ্রব্যটি যদি তার কাছে খুবই প্রিয় হয়, সেটা হতে পারে একটা আইসক্রিম, সে সকালে একটা আইসক্রিম কনজামশন করলো এবং বিকালে একটা করলো, তাহলে কিন্তু তার এখানে যে প্রান্তিক উপযোগ সেটা আর ক্রমহ্রাসমান হবে না। কারণ কি, এখানে বলা হয়েছে অ্যাট দ্য সেম টাইমে, অর্থাৎ একই সময়ে দিতে হবে, ঠিক আছে, এজন্যই সময়টাও বিবেচ্য। শখের দ্রব্য, শখের দ্রব্যের ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটা কার্যকর হয় না। কারণ কি, যে একজনের বাচ্চাদের ডাক টিকিট সংগ্রহ করা একটা শখ, আবার অনেকের যারা খুবই ধনী তাদের দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত অ্যাপেলের যে মোবাইল ফোন আইফোন সেটা যে নতুন ব্র্যান্ড আসলেই সে কিনবে, তার মানে এটা তার শখের দ্রব্য, সে যতগুলোই চায় না কেন ততই তার নতুন ব্র্যান্ড আসলেই তাকে কিনতে হবে। এই ধরনের যে শখের দ্রব্য আছে সেক্ষেত্রেও এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি কার্যকর হয় না, এটা ব্যতিক্রম। আবেগ, আবেগের ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটি কার্যকর হয় না, কারণ একজনের প্রিয় শিল্পী তার যদি একটা গান শোনে, পরবর্তীর গানটা শুনতে আরও আগ্রহ প্রকাশ করবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পাবে। আবার এরকমও হইতে পারে যে কোরআন আবৃত্তি, যাদের কাছে কোরআন আবৃত্তি শুনতে খুবই ভালো লাগে তার ক্ষেত্রেও প্রান্তিক উপযোগটা কমবে না, তার মানে আবেগটা কাজ করলেও এই বিধিটা কার্যকর হবে না। কৃপণের ক্ষেত্রে, অর্থাৎ কৃপণ হলো এমন ব্যক্তি যার যতই ধন সম্পদ দেওয়া হোক না কেন তার ততই হলো ধন সম্পত্তির প্রতি আকাঙ্ক্ষা বাড়বে, সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। ভোক্তার চরিত্র, এই ক্ষেত্রে ভোক্তার চরিত্রটাও যদি আমরা আগে অনুমিত শর্তে বলে নিয়েছিলাম যে কনজিউমার্স আর রেশনাল, অর্থাৎ ভোক্তা যুক্তিশীল হবে, কিন্তু চরিত্রটা যদি এরকম হয় যে একজন ভোক্তা হলো সে মাতাল, তো মাতাল যদি হয় সে যখন দেখা যাচ্ছে যে এক বোতল মদ খেলো তখন পরবর্তীতে মদের তৃষ্ণা তার আরও বাড়বে, তার মানে কি যে একজন মাতাল ব্যক্তির ক্ষেত্রেও এই বিধি কার্যক্রম হচ্ছে না, এই জন্য বলা হচ্ছে ভোক্তার চরিত্র যদি রেশনাল না হয় তাহলেও ঠিক হবে না। দুষ্প্রাপ্য দ্রব্য, অর্থাৎ যে দ্রব্যগুলো খুবই রেয়ার, যেগুলো আসলে বিরল, সেইগুলোর ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না, যেমন মোনালিসার ছবি, এগুলো একটি আছে, এটা যদি একজন চায় তো আরও সে পেতে আগ্রহী, সেক্ষেত্রে তার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। তো এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের যে টপিক্সের ক্লাস, এবং উপযোগ সম্পর্কে আমরা যে বেসিক কিছু ধারণা অর্জন করলাম, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যাবতীয় জিনিস আমরা অনুমিত শর্ত সহ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা সহ এবং তার ব্যতিক্রম জানলাম। তো এইগুলোই সুন্দরভাবে গুছাইয়ে যদি বুঝে লেখা যায় তাহলে এখান থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে। তো এই ছিল আজকের ক্লাসটি। তো ভালো লাগলে বেশি বেশি লাইক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।